টাকা তুললেন আপনারা বন্যা কবলিত মানুষের পিছনে খরচ করার জন্য, অথচ দেখা যাচ্ছে যে আপনারা যে টাকা কালেকশন করেছেন সেই টাকার 10%ও আপনারা বন্যা কবলিত মানুষের পিছনে ব্যয় করেন নাই। 90% অর্থাৎ 90% টাকাই আপনারা ব্যাংকে জমা রেখেছেন। প্রশ্ন উঠেছে যে টাকা তুললেন বন্যা কবলিত, দুর্দশাগ্রস্ত, বিপদগ্রস্ত মানুষের পিছনে ব্যয় করার জন্য, সেই টাকা আপনারা ব্যয় না করে ব্যাংকে জমা রাখলেন কেন? অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে যে মেহমান 3 দিনের বেশি আসলে বাড়ির যারা মালিক আছেন তাদের ভালো লাগে না। এটা একটা কমন চরিত্র। আপনি গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা মূলধারার গণমাধ্যমে ঢুকলেই ঠিক 1 থেকে 1.5 মাস আগেও যে সমন্বয়কদের এক একটা পোস্টে লাভ রিয়েক্টের সংখ্যা থাকতো 2 লাখ 3 লাখ, তারপর ধরেন পজিটিভ কমেন্ট থাকতো 100তে 95টা, সেগুলো আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। লাভ রিয়েক্টের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন, ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি। তো দর্শক, এই বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে। তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসবো। টাকা তুললেন আপনারা বন্যা কবলিত মানুষের পিছনে খরচ করার জন্য, অথচ দেখা যাচ্ছে যে আপনারা যে টাকা কালেকশন করেছেন সেই টাকার 10%ও আপনারা বন্যা কবলিত মানুষের পিছনে ব্যয় করেন নাই। 90% অর্থাৎ 90% টাকাই আপনারা ব্যাংকে জমা রেখেছেন। তো প্রশ্ন উঠেছে যে টাকা তুললেন বন্যা কবলিত, দুর্দশাগ্রস্ত, বিপদগ্রস্ত মানুষের পিছনে ব্যয় করার জন্য, সেই টাকা আপনারা ব্যয় না করে ব্যাংকে জমা রাখলেন কেন? আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে টাকা পয়সা কালেকশন করে আর কি। তো সেই টাকাটা বন্যা কবলিত মানুষের পিছনে ব্যয় করা হয়নি। এই টাকাটা তারা আসলে এই যে বিভিন্ন জেলায় মিটিং করছে, তারা শোডাউন করছে, সেখানে খরচ করছে কিনা, অথবা এই টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শীর্ষ সমন্বয়ক আছেন তারা আত্মসাৎ করছেন কিনা, 9-6 করছেন কিনা, এটা নিয়ে নানান প্রশ্ন এসেছিল। তো তখনই আমি একটা লাইভ করেছিলাম মাঝখানে থেকে এবং তাদেরকে কিছু পরামর্শ দিয়েছিলাম। তো যাই হোক, এমনিভাবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটি নিয়ে সমালোচনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় সমন্বয়কদের একজন হাসনাত আব্দুল্লাহ, যিনি বলা যায় মিডিয়াতে সবচেয়ে বেশি কথা বলছেন এখন, উনি তার ফেসবুকের একটা স্ট্যাটাসে লিখেছেন যে যে টাকাটা আসলে তোলা হয়েছে এই টাকার 1,75,00,000 টাকা সম্ভবত 191টি ট্রাকে করে বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে। আর বাকি 11,10,00,000 টাকা বিভিন্ন ব্যাংকে 3 জনের যৌথ অ্যাকাউন্টে 3 জনের স্বাক্ষরে এই টাকাটা জমা রাখা হয়েছে। এই টাকা 9-6 হয়নি। এই টাকা তো আত্মসাতের প্রশ্নই ওঠে না। এই টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলায় যে মিটিং করছেন, যে শোডাউন করছেন, সেখানেও ব্যয় হচ্ছে না। সেখানে যে টাকাটা মানে আমরা সেখানে যাচ্ছি, এই যাতায়াতের যে খরচটা, এটা বিভিন্নভাবে বিভিন্নজন সহযোগিতা করছে। যেমন গাড়িতে আমরা যাচ্ছি, সেখানে আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকেই আমাদেরকে গাড়িতে করে নামিয়ে দিচ্ছেন,
যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে সেখানে নামিয়ে দিচ্ছেন, আবার সেখান থেকে আমাদেরকে ঢাকায় পৌঁছে দিচ্ছেন। খাবার দাবারের বিষয়টিও তারা স্থানীয় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাদের খাবার দাবারের ব্যবস্থা করছেন। সুতরাং এখানে বন্যা উপলক্ষে যে টাকা কালেকশন করা হয়েছে সেখান থেকে কোনো টাকা ব্যয় হচ্ছে না, এই মর্মে হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস লিখেছেন। তো ওনার স্ট্যাটাসের পরে আবার নতুন প্রশ্ন দেখা দিয়েছে। সেটা হলো যে টাকা তুললেন আপনারা বন্যা কবলিত মানুষের পিছনে খরচ করার জন্য, অথচ দেখা যাচ্ছে যে আপনারা যে টাকা কালেকশন করেছেন সেই টাকার 10%ও আপনারা বন্যা কবলিত মানুষের পিছনে ব্যয় করেন নাই। 90% অর্থাৎ 90% টাকাই আপনারা ব্যাংকে জমা রেখেছেন। তো প্রশ্ন উঠেছে যে টাকা তুললেন বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের পিছনে ব্যয় করার জন্য, সেই টাকা আপনারা ব্যয় না করে ব্যাংকে জমা রাখলেন কেন? অথচ গত 53 বছর বা 54 বছর যাই বলেন, শেখ মুজিবের আমলের দুর্ভিক্ষ, সেটা বানানো দুর্ভিক্ষ না আসলেই দুর্ভিক্ষ ছিল সেটা অন্য স্টোরি, বাট যেহেতু সেটা নিয়ে বিতর্ক আছে, প্রশ্ন আছে, তো ওই প্রশ্নে আমরা যাচ্ছি না। যেহেতু বাংলাদেশ একটি বন্যা কবলিত দেশ বা বন্যা অধ্যুষিত দেশ, আমরা প্রতি বছরই কোনো না কোনো জেলায় বন্যার মধ্যে আটকা পড়ে যাই। সুতরাং আমাদের দেশে বন্যা ঘুরে ফিরে আসে, এটি আমরা সকলেই জানি। কিন্তু বাংলাদেশ স্বাধীনের পরে গত যে বন্যাটি হয়ে গেল, এত বড় বন্যা বাংলাদেশে কখনোই হয়নি। এবং এই বন্যায় বাংলাদেশের জনগণের যে ক্ষতি হয়েছে, এত ক্ষতি অতীতে কখনোই হয়নি। এই বন্যায় বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে, এতটা অর্থনৈতিকভাবে বাংলাদেশ কখনোই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এটাও সত্য যে অতীতের বন্যা কবলিত মানুষের পিছনে বাংলাদেশের জনগণ যতটা না এগিয়ে এসেছিল, এই বছরের বন্যায় বাংলাদেশের জনগণ সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। এবং এটাও সত্য যে অতীতের বন্যাগুলোতে যারা টাকা পয়সা কালেকশন করে বন্যা কবলিত মানুষের পিছনে দাঁড়ানোর চেষ্টা করেছেন, সেখানে অনেক নয়ছয় হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। বাট এই বন্যায় সেই অর্থে তেমন দুর্নীতি হয়নি, সবই ঠিক আছে। কিন্তু আসলে বন্যা কবলিত মানুষের পিছনে সারা বাংলাদেশের জনগণ যেভাবে দাঁড়িয়েছিল, তাতে করে কি তাদের যে নিড, তাদের যে চাওয়া পাওয়া, সেটা কি আসলে 100% পূরণ করা সম্ভব হয়েছে? হয়নি। উত্তর হলো হয়নি। আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে যে মেহমান 3 দিনের বেশি আসলে বাড়ির যারা মালিক আছেন তাদের ভালো লাগে না। এটা একটা কমন চরিত্র। আপনি গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা মূলধারার গণমাধ্যমে ঢুকলেই ঠিক 1 থেকে 1.5 মাস আগেও যে সমন্বয়কদের এক একটা পোস্টে লাভ রিয়েক্টের সংখ্যা থাকতো 2 লাখ 3 লাখ, তারপর ধরেন পজিটিভ কমেন্ট থাকতো 100তে 95টা, সেগুলো আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। লাভ রিয়েক্টের জায়গায় হাহা রিয়েক্টের পরিমাণ বাড়ছে, কমেন্টেও নেগেটিভ মন্তব্য বাড়ছে। প্রশ্ন হচ্ছে এই কমেন্টগুলো আসলে করছে কারা? করছে কিন্তু আমজনতাই। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদেরকে আমরা দেখলাম তারা কারা? আমাদের যারা মূল সমন্বয়ক আছেন তাদের এখনো সম্ভবত ঘুম ভাঙে নাই যে এই আন্দোলনটার পেছনের মূল কারিগর কিন্তু রাজনৈতিক দলগুলো। তাদের যারা সমমনা ছাত্র দল আছে বা ছাত্র শিবির আছে, অথবা ধরেন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আবার ঠিক মাঠের পর্যায়েও বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো হয়েছে, সাধারণ ছাত্রদের তুলনায় লোকালি স্থানীয়ভাবে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়ে অনেকেই একটা সরকার এত লম্বা সময় ধরে আছে, নির্বাচন সঠিক প্রক্রিয়া হচ্ছে না, নানান কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল সেটাই কিন্তু এই আন্দোলনকে এই মহা আন্দোলন রূপে পরিণত করেছিল, আর শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। পতনের পর মূল যে সমস্যাটা হচ্ছে, মাঠে আওয়ামী লীগ উধাও, ঝামেলাগুলো পাকাচ্ছে সমন্বয়ক বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যেও জামাত একটা চুপচাপ অবস্থানে থাকলেও বিএনপি বারবার নির্বাচন নিয়ে কথা বলছে অথবা গণ অধিকার পরিষদ নিয়ে কথা বলছে।
তাদের নেতাকর্মীরাই কিন্তু আস্তে আস্তে সমন্বয়কদের এই অবস্থানটাকে পছন্দ করছেন, আবার আমজনতার মধ্যেও একাংশ কিন্তু এটাকে এখন আর পছন্দ করছে না। তাদের সমস্যাগুলো সামনে আসা শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়ে গেছে। প্রথমত, কিছু সমালোচনার জন্য এই সমন্বয়করা নিজেরাই দায়ী, অথবা তাদের বয়সের তুলনায় একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন কোন ধরনের ঝামেলা আমাদের পলিটিশিয়ানরা যে আসলে হজম করেন, এটা আস্তে আস্তে তারা হয়তোবা বুঝতে শুরু করেছে। প্রথমত, একটা দলকে ব্যালেন্স করা এটা আসলে সোজা জিনিস না। আপনি দেখেন যে ছাত্রলীগের নাম দেওয়া হয়েছিল বদরুল লীগ অথবা ফখরুল লীগ অথবা অনেক লীগ। এগুলা কেন হইতো? আমি এই কথাটা অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে থাকা একজন ছাত্রলীগের কথিত কর্মীও যখন সে এলাকাতে ছাত্রলীগ পরিচিত করে, সে যখন একটা অপকর্ম করে, পত্রিকার হেডিং হয় ছাত্রলীগ নেতার হাতে এক নারী ধর্ষিত বা কোপাইছে খাদিজারে, আসছিল না? পরে আমরা হাহারি একদের সবাই বানাইছি বদরুল লীগ। তো আজকের দিনেও যখন কোনো সমন্বয়ক, কারণ আর সবাই তো সমন্বয়ক পরিচয় দিচ্ছে, ছাত্রলীগ পরিচয় দিতে গেলেও ছাত্রলীগের কাছে একটা পজিটিভ জায়গা ছিল কোনটা, যে এরা কেন্দ্রীয় কমিটির কেউ কিনা, অথবা লোকালি যে ছাত্রলীগের ইউনিট কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, এদের কেউ কিনা। ওইরকম জায়গা থেকে যদি পড়ে যেত তখন তাকে এটা সাইট করতে অথবা দল থেকে বহিষ্কার করা হতো। কিন্তু এখন সমন্বয়করা তো এইটাও করতে পারতেছে না। এটার কারণে হচ্ছে কি, বিভিন্ন জায়গায় তারা যে সভা সমাবেশগুলো চালাচ্ছে, আমি এটার পক্ষে না, আমি বারবারই বলছি যে তারা তাদের অবস্থান হারাই ফেলতেছে এই যে জেলা সফর ইস্যুগুলোকে কেন্দ্র করে। আপনারা স্ক্রিনের প্রথম থেকে কয়েকগুলো ছবিগুলো দেখেছেন, এই ছবিগুলোর মূল ঘটনাই হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা যখন এই সভা সমাবেশ করতে যাচ্ছে, সেখানে সমন্বয়কদের মধ্যে 2-3টা গ্রুপিং তৈরি হচ্ছে। কোনো কোনো জায়গায় এই কেন্দ্রীয় সমন্বয়করা ধাওয়াও খাচ্ছে, তাদেরই সমর্থিতরা তাদের বিরুদ্ধে কথা বলছে। আর দিন শেষে এবার এসে যোগ হয়েছে অর্থনৈতিক ইস্যুটা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন দেশের দুর্যোগপূর্ণ একটা অবস্থায় বন্যা পরিস্থিতিতে কুমিল্লা সহ প্রায় 11টা জেলা প্লাবিত হয়েছিল। সারা বাংলাদেশের মানুষ হাত খুলে দান করেছে। এর মাঝখানে নগদ টাকা, স্বর্ণ গয়না অনেক উঠেছিল। টিএসসিতে যে কালেকশনটা হয়েছিল, সেই কালেকশনটা টাকার পরিমাণে প্রায় 11,80,00,000 টাকা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই টাকাটা গেল, এতদিন হয়ে গেল, আমাদের যে লোকাল এরিয়াগুলো কুমিল্লার বিভিন্ন জায়গায়, এখানে আমরাও আমাদের ব্যক্তিগত জায়গা থেকে কাজ করা শুরু করেছি, এলাকার অনেকেই কাজ করছেন, দৃষ্টি আকর্ষণ করছেন, কিন্তু পুনর্বাসনের জন্য সমন্বয়কদেরকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। যতটুকু পাচ্ছি আসুন্না ফাউন্ডেশন অথবা লোকাল যে মানবিক সংগঠনগুলো আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, জনগণ যেই টাকাটা বন্যার্তদের জন্য দিল, সেই টাকাটা কেন খরচ না করে ব্যাংকে রাখা হলো? এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে পর্যন্ত এটা নিয়ে প্রতিবেদন হলো। নিজেদের মধ্যে এটা নিয়ে কানাঘুষাঘুষি হচ্ছে যে এই টাকাটা আসলে কোন খাতে রাখছে। অবশেষে বিবিসি বাংলাতে এই নিয়ে সমন্বয়কদের একটা বক্তব্য সামনে আসছে। বন্যার্তদের উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের টোটাল টাকাটা এই মুহূর্তে আছে 9,35,00,000 টাকা। এটা ব্যাংকে রাখা হয়েছে। তো সমন্বয়করা বলছেন এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নয়। ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আছে, কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নাই। এই প্রশ্নটার অ্যান্সারটাই তো রং। দুশ্চিন্তার কারণ, এটা কি তোমার পার্টি ফান্ড দিছে যে তুমি এটা পার্টি ফান্ড হিসেবে টাকাটা রাখছো? এটা তো পার্টি ফান্ড না, এটা হচ্ছে মানুষের এই মুহূর্তে যে মানুষগুলো পানি সরে গেছে আমাদের কুমিল্লা থেকে, বিভিন্ন জেলা থেকেই, কিন্তু পানি সরে যাওয়ার পরে যে বাড়িঘরগুলো ভাঙচুর হলো, যাদের এখন থাকার জায়গা নাই, যারা ধরেন মানুষের বাড়িতে আশ্রয় নিচ্ছে, তো তোমরা কত দ্রুত এই পদক্ষেপটা নিতে পারতা, কিন্তু তোমাদের এই কাজের ইস্যুটাতে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে যে টাকাগুলো কি করছে। এটা নিয়েই কিন্তু আসলে এখন ঝামেলা, যে কেন এত লম্বা একটা সময় যাওয়ার পরও লোকালি না কোনো তোমরা লিস্ট করছো, লোকালি না কোনো এটা নিয়ে আমরা কোনো অ্যাক্টিভিটিস দেখছি, সমন্বয়ক যারা আছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সমন্বয়ক কারা, মানুষ কার কাছে যাবে? তোমাদের কেন্দ্রীয় সমন্বয় কমিটি কি জেলা টেলিভিশন বা গণমাধ্যমের মাধ্যমে আইডেন্টিফাই করে দিয়েছো যে হ্যাঁ এটা 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 এলাকা লোকাল এইভাবে যাবেন? এটা নাই, যার কারণে মানুষের মধ্যে এই প্রশ্নগুলো হচ্ছে। ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।